হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস পাস বা জেনারেল ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে জিইসিসি পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রার্থনা সমাজ বা সমাজ সংস্কারের ক্ষেত্রে প্রার্থনা সমাজের অবদান কি ছিল, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, তোমাদের যে সাজেশন আমি দিয়েছি এই পেপারটি, সেই সাজেশনের কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই প্রার্থনা সমাজ ও আর্য সমাজ। এখন এই প্রার্থনা ও আর্য সমাজের ভিতর থেকে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই বলা যায়। তা আজকের ক্লাসে আমরা প্রার্থনা সমাজ আলোচনা করব এবং এর পরের ক্লাসে আমরা আর্য সমাজ নিয়ে আলোচনা করব। তা প্রার্থনা সমাজের নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় যে দেখো, আমাদের বাংলাদেশে ব্রাহ্ম সমাজের কথা বলতে হয়। ব্রাহ্ম সমাজের একজন প্রাণপুরুষ ছিলেন কেশব চন্দ্র সেন। তিনি মহারাষ্ট্রে যান এবং তারই সংস্পর্শে আসেন মহারাষ্ট্রের একজন ধর্ম সংস্কারক, সমাজ সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ। এবং এই কেশব চন্দ্র সেনের অনুপ্রেরণায় তিনি 1867 খ্রিস্টাব্দে এই প্রার্থনা সমাজ তৈরি করেন। অবশ্য মহারাষ্ট্রের সেই সময়কার যারা ধর্মগুরু ছিলেন, যেমন রামদেব, নামদেব, তুকারাম, তাদের ধর্মীয় আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই প্রার্থনা সমাজ তৈরি করা হয়েছিল। এই সমাজের মূল উদ্দেশ্য ছিল যে ধর্মের ভিতরে থেকে, হিন্দু ধর্মের ভিতরে থেকে সমাজ সংস্কার করা, হিন্দু ধর্মের বাইরে গিয়ে নয়। এদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু হিন্দু ধর্মের ভিতরে সমাজ সংস্কার করা। এবং এই প্রার্থনা সমাজের দুজন আরো প্রাণ পুরুষ ছিলেন, যেমন একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন রামকৃষ্ণ গোপাল ভান্ডারকর, তিনি ঐতিহাসিকও ছিলেন। এছাড়া বোম্বাই হাইকোর্টের যিনি বিচারপতি ছিলেন সেই মহাদেব গোবিন্দ রানাডে, এই দুজন এবং আত্মারাম পাণ্ডুরঙ্গ, এই তিনজন ছিলেন এই প্রার্থনা সমাজের প্রাণ পুরুষ। তাই এখানে মহাদেব গোবিন্দ রানাডে একটা কথা এখানে বলেছিলেন যে অতীত সমাজের সঙ্গে, আমাদের যে অতীত এবং আমাদের যে ধর্ম, সেই ধর্মের সঙ্গে বা সমাজের সঙ্গে কোন রকম সম্পর্ক আমরা ছিন্ন করতে চাই না বা আমাদের সম্পর্ককে রুদ্ধ করতে চাই না। আমরা আমাদের অতীত ধর্মের ভিতরে থেকে, অতীত সমাজের ভিতরে থেকে আমরা সমাজ সংস্কার করতে চাই। তা দেখো, এই প্রার্থনা সমাজের যে ভূমিকা সমাজ সংস্কারের ক্ষেত্রে, সেখানে কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করলে তোমাদের কাছে ব্যাপারটা অনেক পরিষ্কার হবে। দেখো, প্রথমে হয়তো প্রতিষ্ঠার ব্যাপার বললাম। 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে এবং রামকৃষ্ণ গোপাল ভান্ডারকর, এনারা এটা তৈরি করেন অবশ্য কেশব চন্দ্র সেনের অনুপ্রেরণা, এটা মাথায় রাখতে হবে। পরে দেখো লক্ষ্যটা কি। লক্ষ্য অনেকগুলো রয়েছে, যেমন জাতিভেদ প্রথা দূর করা, পর্দা প্রথা দূর করা, বাল্য বিবাহ বন্ধ করা, পাশাপাশি বিধবাদের বিবাহ চালু করা, অসবর্ণ বিবাহ চালু করা এবং নারী শিক্ষার বিস্তার ঘটানো। এই 6টি লক্ষ্যকে সামনে রেখে তারা তাদের কাজ শুরু করে। এখানে তাদের কার্যাবলীটা দেখো। প্রথম পয়েন্টের ভিতর দিয়ে আমরা বলছি কার্যাবলীর ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখছি সমাজ সংস্কার। তার ধর্মের ক্ষেত্রে তারা সংস্কার করেননি ঠিকই, কিন্তু ধর্মের মধ্যে যে পৌত্তলিকতা আছে, ধর্ম নিয়ে যে গোড়ামি আছে, সেই পৌত্তলিকতার তারা বিরোধিতা করেন এবং পাশাপাশি তারা একেশ্বরবাদের তত্ত্ব প্রচার করেন। যে ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য ছিল একেশ্বরবাদ, রামমোহন রায়ের মূল উদ্দেশ্য ছিল একেশ্বরবাদ ব্রাহ্ম সমাজের, তার দ্বারাই অনুপ্রাণিত হয়ে প্রার্থনা সমাজ তৈরি হয়। অর্থাৎ এখানে প্রার্থনা সমাজেরও সেই ধর্মীয় ক্ষেত্রে মূল টার্গেট ছিল কিন্তু একেশ্বরবাদের প্রচার করা বা একেশ্বরবাদের তারা সমর্থক ছিলেন। এছাড়া রানাডে মহাদেব গোবিন্দ রানাডে বিচারপতি ছিলেন বোম্বাই হাইকোর্টের। তিনি বিধবাদের উন্নতির জন্য বা বলা যায় বিধবাদের পুনরায় বিবাহ দেওয়ার জন্য তিনি বিধবা সমিতি তৈরি করেন 1861 সালে। যেমন বিদ্যাসাগর করেছিলেন বিধবা বিবাহের উদ্যোগ, ঠিক মহাদেব গোবিন্দ রানাডে কিন্তু বিধবাদের বিবাহের জন্য 1861 সালে বিধবা সমিতি তৈরি করছেন। এছাড়া বাল্য বিধবা যারা অল্প বয়সী যারা বিধবা হয়, তাদের স্বার্থ রক্ষার জন্য বা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সারদা সদন বলে একটি দপ্তর বা প্রতিষ্ঠান তিনি তৈরি করেন। তাহলে বিধবাদের জন্য 2টি দপ্তর তৈরি করছেন, একটা হচ্ছে সারদা সদন বাল্য বিধবাদের জন্য, আর বিধবাদের বিবাহ দেওয়ার জন্য বিধবা সমিতি তৈরি করছেন 1861 সালে। এগুলো তার সমাজ সংস্কারের ভিতরে পড়ে। এরপরে দেখো বিভিন্ন কর্ম উদ্যোগ, এগুলি ছাড়াও এই 2টি প্রতিষ্ঠান ছাড়াও তারা শিশু সদন, অনাথ শিশুদেরকে সেখানে রাখা, অনাথ আশ্রম, বিধবা আশ্রম, চিকিৎসালয়, এরকম একাধিক প্রতিষ্ঠান কিন্তু প্রার্থনা সমাজ তৈরি করেছিল। এছাড়া পুনাতে
মহাদেব গোবিন্দ রানাডে বালিকাদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করেন এবং উচ্চ শিক্ষার জন্য দাক্ষিণাত্য সমাজ বলে একটি প্রতিষ্ঠান তৈরি করেন 1884 সালে। এছাড়া পুনাতে তিনি একটা ফার্গুসন কলেজ তৈরি করেন, সাংলিতে উইলিংডন কলেজ তৈরি করেন। অবশ্য এইসব কলেজ তৈরি করার ক্ষেত্রে সরকারি সাহায্যকে উপেক্ষা করেই তিনি এগুলো তৈরি করেছিলেন। সরকারি সাহায্যের আশায় তিনি ছিলেন না, এগুলোর বাইরে গিয়ে তিনি এই ফার্গুসন কলেজ এবং উইলিংডন কলেজ তৈরি করেন। তা প্রার্থনা সমাজের এইসব কার্যাবলী কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছিল মহারাষ্ট্রে, এবং পাশাপাশি মহারাষ্ট্রের পাশে আমরা মাদ্রাজে বা আমরা অন্ধ্রপ্রদেশেও কিন্তু এর প্রভাব দেখতে পাই। এই তিনটি রাজ্যে প্রার্থনা সমাজ খুব ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়া দেখো আরেকটি কাজ ছিল তাদের, সার্বজনিক সভা গঠন। ভারতীয়দের স্বার্থ রক্ষার জন্য এই 1870 সালে পুনাতে এই সার্বজনিক সভা তৈরি হয়। এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যায়। এবং পরবর্তীকালে যখন 1885 সালে জাতীয় কংগ্রেস তৈরি হয়, সেই জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার পিছনে একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল কিন্তু এই পুনা সার্বজনিক সভা। তাহলে দেখো কার্যাবলী তিনটি, একটা হচ্ছে সমাজ সংস্কার, সেখানে পৌত্তলিকতার বিরোধিতা করা হচ্ছে, একেশ্বরবাদের সমর্থন করা হচ্ছে, বিধবাদের জন্য বিধবা সমিতি, বাল্য বিধবাদের জন্য উচ্চশিক্ষার জন্য বাল্য বিধবাদের শিক্ষা দেওয়ার জন্য সারদা সদন, আর বিভিন্ন কর্ম উদ্যোগ যেমন শিশু সদন, অনাথ আশ্রম, বিধবা সমিতি এগুলো তৈরি করা হচ্ছে, বালিকা বিদ্যালয় তৈরি হচ্ছে পুনাতে, দাক্ষিণাত্য শিক্ষা সমাজ তৈরি হচ্ছে, উচ্চশিক্ষার জন্য সাংলিতে উইলিংডন কলেজ এবং পুনাতে ফার্গুসন কলেজ এগুলো তৈরি হচ্ছে। আর সার্বজনিক সভা হচ্ছে ভারতীয়দের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি 1870 সালে তৈরি হচ্ছে, যেটা জাতীয় কংগ্রেসের প্রেরণা হিসেবে কাজ করে। তাহলে এর মূল্যায়নে কি বলবো? এর মূল্যায়নে বলবো এই যে পুনা সার্বজনিক সভা কিন্তু ধর্ম থেকে আলাদা নয়, মানে হিন্দু ধর্মের বাইরে নয়, হিন্দু ধর্মের ভিতরে থেকেই তারা কিন্তু এই সমাজ সংস্কারের কাজে ব্রতী হয়েছিলেন। এবং তাদের কাজ ছিল অনেকটা ছিল গঠনমূলক কাজ, অনেকটা ছিল সৃজনশীলমূলক কাজ, অনেকটা বাস্তবধর্মী কাজ ছিল। এই সমাজের বাস্তব সমস্যাগুলো তারা অনুধাবন করেছিলেন এবং এগুলোর সমাধান করার জন্য তারা কিন্তু চেষ্টা করেছিলেন। তাই তাদের কাজ ছিল বাস্তবমুখী এবং গঠনাত্মক, খুব গঠনমূলক কাজ ছিল, এবং হিন্দু ধর্মের ভিতরে থেকেই তারা এই সংস্কারমূলক কাজে ব্রতী হয়েছিলেন। তাই মহাদেব গোবিন্দ রানাডে একটা গ্রন্থ লিখেছিলেন, দ্য রিলিজিয়ান অ্যান্ড সোশ্যাল রিফর্ম বলে একটা গ্রন্থ তিনি লিখেছিলেন। এই গ্রন্থে তিনি বলছেন যে যুক্তিকে আশ্রয় করে আমরা যদি আমাদের পুরনো যে ঐতিহ্য বা ধর্মকে যদি আমরা সংস্কার করি, কিন্তু সেটা যুক্তিযুক্ত হবে না। হ্যাঁ, এখানে তিনি বলছেন যে ঐতিহ্য আর বাস্তবকে যদি আমরা অস্বীকার করে যুক্তির আশ্রয়ে যদি আমরা সংস্কার করি, তবে সেটা কিন্তু যথার্থ নয়। আমরা সংস্কার করব, কিন্তু আমাদের যে পুরনো ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা ভুলবো না, আমাদের সংস্কারকে ভুলবো না, আমরা আমাদের ধর্মকে ভুলবো না, সেই ধর্মটাকে বাঁচিয়ে রাখবো এবং তার ভিতরে যে কলুষতা, যে কদাচার বা যে অনাচার বা যে ব্যভিচার রয়েছে সেগুলোকে আমরা সংস্কার করব, এবং এইভাবেই আমরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এই ছিল প্রার্থনা সমাজের উপর একটা সংক্ষিপ্ত আলোচনা। 5 নম্বরের টিকা প্রশ্ন এটি তোমাদের জন্য। এটি 250 ওয়ার্ডের যে উত্তর, সেই উত্তর নিয়ে এবার আমি অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি জেনারেল 4th সেমিস্টার জিইসিসি 4, প্রশ্নমান 5। প্রশ্নটি হচ্ছে প্রার্থনা সমাজ বা সমাজ সংস্কারে প্রার্থনা সমাজের ভূমিকা। উত্তরটি এইভাবে লিখবে, 19 শতকের মহারাষ্ট্রের সমাজ সংস্কারের ক্ষেত্রে প্রার্থনা সমাজ এক প্রশংসনীয় অবদান রেখে গেছে। ধর্ম সংস্কার অপেক্ষা সমাজ সংস্কারের প্রতি প্রার্থনা সমাজ বেশি নিয়োজিত ছিল। নামদেব, তুকারাম, রামদাস প্রমুখ মহারাষ্ট্রীয় ধর্মগুরুদের মূলনীতির উপর ভিত্তি করে প্রার্থনা সমাজ গড়ে উঠেছিল। প্রার্থনা সমাজের অন্যতম প্রাণপুরুষ মহাদেব গোবিন্দ রানাডে বলতেন, উই ডু নট ওয়ান্ট ব্রেক উইথ দ্য পাস্ট অ্যান্ড কেসেস দ্য কানেকশন উইথ আওয়ার সোসাইটি। অর্থাৎ এর বাংলাটাও লেখা আছে, অর্থাৎ আমরা আমাদের অতীত এবং আমাদের সমাজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন বা রুদ্ধ করতে চাই না। পরের প্যারা দেখো, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের প্রভাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তবে বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ঐতিহাসিক রামকৃষ্ণ গোপাল ভান্ডারকর ও বোম্বাই হাইকোর্টের বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে ছিলেন এই দুই প্রাণপুরুষ। প্রার্থনা সমাজের লক্ষ্য ছিল সমাজ থেকে জাতিভেদ প্রথা, পর্দা প্রথা, অস্পৃশ্যতা, বাল্যবিবাহ প্রভৃতি কুসংস্কার দূর করা। তাছাড়া প্রার্থনা সমাজের সদস্যরা বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ, নারী শিক্ষার বিস্তার ইত্যাদির কাজে নিজেদেরকে নিয়োজিত করেছিল। পরের প্যারায় দেখো, প্রার্থনা সমাজের অনুগামীরা পৌত্তলিকতা বিরোধী ও একেশ্বরবাদের সমর্থক হলেও কখনোই ব্রাহ্ম সমাজের মতো হিন্দু ধর্ম বা হিন্দু সমাজ বিরোধী ছিলেন না।
রানাডে বিধবা বিবাহের প্রতি সমর্থন জানিয়ে গঠন করেন বিধবা বিবাহ সমিতি 1861। বাল্য বিধবাদের স্বার্থ রক্ষা ও শিক্ষাদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন সারদা সদন সংস্থাকে তিনি সমর্থন জানান। প্রার্থনা সমাজের উদ্যোগে অনেকগুলি শিশু সদন, অনাথ আশ্রম, বিধবা আশ্রম ও চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয়। পুনা শহরে রানাডে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। পুনা শহরে রানাডে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এবং উচ্চশিক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন দাক্ষিণাত্য শিক্ষা সমাজ 1884। শিক্ষা সমাজের উদ্যোগে কোনো প্রকার সরকারি সাহায্য ছাড়াই পুনায় তৈরি হয় ফার্গুসন কলেজ ও সাংলিতে উইলিংডন কলেজ এবং অনেকগুলি ছোটখাটো স্কুল। শীঘ্রই দাক্ষিণাত্য শিক্ষা সমাজ সমগ্র মহারাষ্ট্র, মাদ্রাজ ও অন্ধ্রের তেলেগু ভাষাভাষী অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে। ভারতীয়দের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে রানাডে 1870 খ্রিস্টাব্দে পুনায় সার্বজনীন সভা গঠন করেন। প্রসঙ্গত 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনেও তার প্রেরণা কাজ করেছিল। শেষ প্যারা দেখো, প্রার্থনা সমাজের অনুগামীরা নিজেদেরকে হিন্দু ধর্ম থেকে আলাদা কোনো ধর্মমতের সমর্থক বলে দাবি করতেন না। তারা এর সদস্যরা হিন্দু ধর্মের মধ্য থেকেই, হিন্দু ধর্মের অংশ রূপেই ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনে অবতীর্ণ হয়েছিলেন। এইভাবে বাস্তব ও গঠনাত্মক কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে প্রার্থনা সমাজ 19 শতকের মহারাষ্ট্রে সমাজ সংস্কারের ক্ষেত্রে স্মরণীয় হয়ে আছে। রানাডে তার রিলিজিয়ন অ্যান্ড সোশ্যাল রিফর্মস গ্রন্থে লিখেছেন, ঐতিহ্যর বাস্তবকে অস্বীকার করে যুক্তির আশ্রয়ে সংস্কারমূলক কাজ অর্থহীন। তো এই ছিল প্রার্থনা সমাজের উপরে 5 নম্বরের টিকার নোটস। এটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে।